বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। হঠাৎ জেফ্রি অ্যাপস্টিন ফাইল নিয়ে তোলপাড় আন্তর্জাতিক রাজনীতির মাঠ। বিশ্ব নেতাদের জড়িয়ে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতেই ইসরায়েল সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিন নথি ঘিরে ভারত জুড়ে সমালোচনার ঝড়। মধ্যপ্রাচ্যে ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার মধ্যেই ওয়াশিংটনের সঙ্গে তেহরানের আলোচনা শুরু। পারমাণবিক অস্ত্র কর্মসূচি বাতিলে রাজি হবে ইরান, প্রত্যাশা ট্রাম্পের। ভেনেজুয়েলার তেল শিল্পে মার্কিন প্রেসিডেন্টের আধিপত্য বিস্তার। তেল কিনতে এবার সরাসরি চীনের প্রতি আহ্বান। বেইজিংকে কোনো বাধা দেওয়া হবে না বলে আশ্বাস। 2 ঘন্টার ব্যবধানে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের 2 মেরু। হঠাৎ কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। 30 লাখের বেশি পৃষ্ঠা, 2000-এর বেশি ভিডিও ও প্রায় 2 লাখ ছবির বিশাল নথি, যা ইতিমধ্যেই বিশ্বজুড়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সৃষ্টি করেছে আলোড়ন। আর এই নথিগুলোকেই বলা হচ্ছে অ্যাপস্টেইন ফাইল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ডিপার্টমেন্ট অফ জাস্টিস জেফ্রি অ্যাপস্টেইন সংক্রান্ত এসব গোপন তথ্য প্রকাশে আনার পর বিশ্বজুড়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। চলছে চুলচেরা বিশ্লেষণ। কে এই জেফ্রি অ্যাপস্টেইন, আর কিভাবে পুরো বিশ্বকে নাড়িয়ে দিল এই একটি ফাইল? এসব নথিতে আসলে কি আছে, আর কেন এগুলো প্রকাশের পর এত প্রশ্ন ও বিতর্কের তৈরি হয়েছে? এই প্রশ্নগুলোই এখন ঘুরে বেড়াচ্ছে বিশ্বজুড়ে। জেফ্রি অ্যাপস্টেইনের জন্ম 1953 সালের নিউ ইয়র্কে। কর্মজীবনের শুরুতে শিক্ষকতা করলেও পরে হেজ ফান্ড ব্যবস্থাপক হিসেবে বিপুল অর্থ ও প্রভাব অর্জন করেন। 1990 ও 2000-এর দশকে তিনি প্রভাবশালী রাজনীতিক, ধনকুবের ও রাজ পরিবারের সদস্যদের সঙ্গে সামাজিক যোগাযোগ গড়ে তোলেন। 2005 সালে তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। 2019 সালে মানব পাচার ও যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হওয়ার কিছুদিন পর কারাগারেই তার মৃত্যু হয়। আর অ্যাপস্টেইন ফাইল হলো মূলত তার বিরুদ্ধে চলা তদন্ত, মামলা, ইমেল যোগাযোগ, সাক্ষ্য, খসড়া অভিযোগপত্র এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগের নথির সমষ্টি। সবচেয়ে আলোচিত অংশ হলো 2007 সালের দিকে প্রস্তুত করা প্রায় 60 দফা একটি খসড়া অভিযোগপত্র, যা কখনো আদালতে দাখিল করা হয়নি। সে সময় একটি বিতর্কিত নন প্রসিকিউশন এগ্রিমেন্ট এর মাধ্যমে অ্যাপস্টেইন বড় শাস্তি এড়িয়ে যান। এই নথি ঘিরে তোলপাড়ের কারণ হলো এতে বিশ্বের বহু পরিচিত নামের উল্লেখ পাওয়া গেছে। ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, ইলন মাস্ক, ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু সহ বিভিন্ন ব্যক্তির নাম, ইমেল ও সামাজিক যোগাযোগের সূত্রে এসেছে। এই নথির ঢেউয়ে আছড়ে পড়েছে দক্ষিণ এশিয়াও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি ইমেলের ভাষ্য এবং নিউ ইয়র্কের রাজনীতিক জোরহান মামদানির পরিবার সম্পর্কিত সামাজিক অনুষ্ঠানের উল্লেখ সামাজিক মাধ্যমগুলোতে জন্ম নিয়েছে আলোচনা সমালোচনার। এমনকি এই নথিতে উঠে এসেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও। নথি প্রকাশের পর ইউরোপের রাজনীতিতেও এর প্রভাব দেখা গেছে। স্লোভাকিয়ার একজন শীর্ষ রাজনীতিকের নাম উঠে আসার পর তিনি পদত্যাগে বাধ্য হন। মানবাধিকার সংস্থাগুলো পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানালেও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলছে নথিতে নাম থাকা মানেই অপরাধ প্রমাণ নয়। অ্যাপস্টেইন ফাইল কেবল একটি কেলেঙ্কারি নয়, 30 লাখ পৃষ্ঠার এই নথির প্রতি পাতা যেন একটি গোপন অধ্যায়ের চিত্র, যেখানে দেখা যাচ্ছে ক্ষমতা, অর্থ ও বিকৃত রুচির এক অশুভ আঁতাত। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন সম্পর্কিত কয়েক মিলিয়ন গোপন নথি প্রকাশ করেছে দেশটির বিচার বিভাগ, যা এই বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সবচেয়ে বড় নথি প্রকাশের ঘটনা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, প্রকাশিত এই নথির তালিকায় প্রায় 30 লাখ পৃষ্ঠা, 1,80,000 ছবি এবং 2000 ভিডিও রয়েছে। চাঞ্চল্যকর এই নথিপত্রের কিছু অংশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম আসায় আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রকাশিত ইমেলগুলোতে দেখা যায় 2017 সালে নরেন্দ্র মোদী ইসরায়েল সফরের প্রসঙ্গটি উঠে এসেছে। সেখানে খোদ স্পেন দাবি করেছেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করার উপায় হিসেবে তিনি মোদীকে দখল করা ইসরায়েল সফরের পরামর্শ দিয়েছিলেন। এপস্টেইনের দাবি, তার পরামর্শ মেনেই মোদী সে সময় ইসরায়েল সফরে গিয়েছিলেন এবং ট্রাম্পকে খুশি করতে সেখানে গিয়ে নেচে গিয়ে উল্লাস প্রকাশ করেন। এপস্টেইনের ইমেলে মোদীকে নিয়ে এমন মন্তব্যের নথি প্রকাশে আসার পর ভারতের রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও নানা জল্পনা ছড়িয়ে পড়েছে।
তবে ভারত সরকার এই দাবি সত্যতা কঠোরভাবে অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল এক ভিডিও বিবৃতিতে এই তথ্যগুলোকে পুরোপুরি ভিত্তিহীন ও নিন্দনীয় বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, এই ধরনের তথ্যের কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং এগুলোকে সরাসরি প্রত্যাখ্যান করা উচিত। যুদ্ধের দামামা, নৌবহরের গর্জন আর পাল্টাপাল্টি হুঁশিয়ারির ভেতর দিয়েই ইরান ও যুক্তরাষ্ট্র আবারও আলোচনার পথে হাঁটছে। একদিকে সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি, অন্যদিকে কূটনৈতিক দরজা খোলা রাখার চেষ্টা। এই বিপরীত স্রোতের মধ্যেই দুই দেশের সম্পর্ক নতুন করে উত্তেজনার চূড়ার দিকে এগোচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান গুরুত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে। তিনি আশা করছেন, আলোচনার মাধ্যমেই তেহরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগে রাজি হবে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরান সংঘাতের চেয়ে চুক্তিতে আগ্রহী। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, আলোচনায় ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়ার পথ খোলা থাকবে। এদিকে তেহরানও আলোচনার বিষয়টি স্বীকার করেছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি জানিয়েছেন, যুদ্ধে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার বিপরীতে আলোচনার একটি কাঠামো গড়ে তোলার কাজ এগোচ্ছে। যদিও সম্ভাব্য আলোচনার রূপরেখা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। তেহরান বলছে, তারা ন্যায্য আলোচনায় প্রস্তুত, তবে এমন কোনো চুক্তি মেনে নেবে না যা তাদের প্রতিরক্ষামূলক সক্ষমতাকে বাধাগ্রস্ত করবে। এই প্রসঙ্গে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্প মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে চান না, বরং প্রয়োজনে স্বল্পমেয়াদী ও দ্রুত হামলার পরিকল্পনা করছেন। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এমন অবস্থানে সামরিক বাহিনী মোতায়েন করেছে যেখান থেকে ইরানে হামলা করা সম্ভব। অপরদিকে এমন প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। ইরানি জনগণ হুমকিকে ভয় পায় না এবং যে কোনো আগ্রাসনের জবাব শক্তভাবে দিতে প্রস্তুত তেহরান। এদিকে সামরিক প্রস্তুতি ও আলোচনার সমান্তরাল অগ্রগতিকে বিশ্লেষকরা দেখছেন চাপের কূটনীতি হিসেবে। তাদের মতে এই কৌশল শেষ পর্যন্ত ইরানকে আলোচনার টেবিলে বড় কোনো সিদ্ধান্তে বাধ্য করতে পারে। আবার সামান্য ভুল হিসাব পুরো পরিস্থিতিকে দ্রুত সংঘাতের দিকে ঠেলে দেওয়ার ঝুঁকিও তৈরি করতে পারে। সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অপহরণের পর থেকে ভেনেজুয়েলা পার করছে এক অনিশ্চিত অধ্যায়ের মধ্য দিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযান এবং দেশটির রাজনৈতিক নেতৃত্বে হঠাৎ পরিবর্তনের পর সেখানে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা। নতুন নেতৃত্ব দায়িত্ব নিয়েছে, তবে রাজনৈতিক পরিস্থিতি এখনও রয়েছে পুরোপুরি অস্থিতিশীল। রাজনৈতিক এই অস্থিরতার মধ্যেই দেশটির অর্থনীতি পুরোদমে টালমাটাল অবস্থায় রয়েছে। দীর্ঘদিনের দুর্নীতি, মাদুরোর শাসনকালে আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং তেলের উৎপাদন কমে যাওয়ায় রাজস্ব সংকুচিত হয়ে যায়। মূল্যস্ফীতি ও বেকারত্ব বৃদ্ধি, খাদ্য, ঔষধ ও প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তোলে। এই প্রেক্ষাপটে নতুন অন্তর্বর্তীকালীন সরকার এখন সেই অর্থনীতি পুনর্গঠনের পথে হাঁটতে চাচ্ছে। দেশটির অর্থনীতির মূল ভরসা তেল শিল্প। বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেলের মজুদ রয়েছে এখানে, তবে বিনিয়োগ ও আধুনিক প্রযুক্তির অভাবে উৎপাদন অনেক কমে গিয়েছে। দেশটির বর্তমান অন্তর্বর্তী সরকার সম্প্রতি আইন পরিবর্তন করেছে, যাতে বিদেশি ও বেসরকারি বিনিয়োগ তেল খাতে প্রবেশ করতে পারে। এর ফলে আন্তর্জাতিক বাজারে ভেনেজুয়েলার তেলের সম্ভাবনা নতুন করে জাগতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই প্রেক্ষাপটে চীনের বিনিয়োগ বিশেষ গুরুত্ব পাচ্ছে। মাদুরোর শাসনকালে চীন ভেনেজুয়েলার তেলের বড় ক্রেতা ছিল। গত 3 জানুয়ারি মাদুরোবন্দির ঘটনার পর থেকে বেইজিং ও কারাকাসের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে দেশটির নতুন পরিস্থিতিতে চীনা কোম্পানিগুলো যদি বড় কোনো বিনিয়োগে আসে, তার মধ্য দিয়ে দেশটির অর্থনীতি ঘুরে দাঁড়াতে সহায়ক হবে। শনিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট জানান, নিকোলাস মাদুরোর পতনের পর দক্ষিণ আমেরিকার এই দেশটি বিধ্বস্ত অর্থনীতিকে টেনে তুলতে চীনের বিনিয়োগ অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি চীনের এই বিনিয়োগকে স্বাগত জানান এবং তাতে কোনো প্রকার বাধা দেওয়া হবে না বলে আশ্বাস দেন। ট্রাম্প আরও বলেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভারতের সঙ্গেও একটি জ্বালানি সহযোগিতা চুক্তিতে সম্মত হয়েছেন। এই চুক্তির ফলে ভারত এখন ইরান থেকে তেল কেনার বদলে ভেনেজুয়েলা থেকে তেল সংগ্রহ করবে। বিশ্লেষকদের মতে চীনের বিনিয়োগ বাস্তবায়িত হলে ভেনেজুয়েলার তেল শিল্প আবারও নতুন করে গতি ফিরে পাবে। একই সঙ্গে দেশে অর্থনীতি স্থিতিশীল হওয়ার পথে ধাপে ধাপে এগোতে থাকবে। ট্রাম্পের এই অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে ভেনেজুয়েলার অর্থনৈতিক পুনরুত্থানের সম্ভাবনাকে আরও দৃঢ় করছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
রাতের নিস্তব্ধতা ভাঙার আগেই কেঁপে উঠল ভারতের একাধিক অঞ্চল। মাত্র 2 ঘন্টার ব্যবধানে দেশের 2 প্রান্তে আঘাত হানে জোরালো ভূমিকম্প। এতে অস্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। সোমবার ভোর 5:35 ভারতের কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলার পাত্তান এলাকায় 4.6 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এর আগে একই দিন রাত আনুমানিক 3:30টার দিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে 4.6 মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি NCS এর তথ্য মতে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। এর অক্ষাংশ ছিল 9.03 ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ 92.78 ডিগ্রি পূর্ব। কম্পনের কেন্দ্র ছিল নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায়। ভারতের ভূমিকম্প মানচিত্র অনুযায়ী এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সিসমিক জোন 5 এর অন্তর্ভুক্ত। এটি দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর একটি। অগভীর ভূমিকম্প হওয়ায় কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ইন্টারনেটের কল্যাণে পুরো বিশ্বই এখন হাতের মুঠোয়। কোথায় কি হচ্ছে ঘরে বসেই সেই তথ্য পেয়ে যাচ্ছি আমি, আপনি। বিশ্বের যাবতীয় এই তথ্যই মজুত রাখে ডেটা সেন্টার। নিয়ন্ত্রণ করে ডিজিটাল বিশ্বের সকল তথ্যের আদান প্রদান। কাজ করে ইন্টারনেট ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে। এবার সেই ডেটা সেন্টার স্থাপনেই বিদেশি কোম্পানিদের লোভনীয় টোপ দিয়েছে ভারত। আগামী 20 বছরের জন্য করমুক্ত সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। সাম্প্রতিক সময়ে ভারতে ব্যাপক হারে ডেটা সেন্টার গড়ে উঠলেও বিদেশি কোম্পানিগুলোর মধ্যে কর নিয়ে একটা ভয় ছিল। বৈশ্বিক আয়ের উপর কর আরোপ করে কিনা নয়াদিল্লি, তা নিয়ে আশঙ্কা ছিল। সেই আশঙ্কায় 2026-27 অর্থবছরের বাজেটে দূর করে দিয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, আগামী 2047 সাল পর্যন্ত যেসব বিদেশি প্রতিষ্ঠান ভারত থেকে ডেটা সেন্টার ব্যবহার করে বিশ্বব্যাপী ক্লাউড সেবা দেবে তাদের জন্য করমুক্ত সুবিধা দেওয়া হবে। অর্থমন্ত্রীর এমন ঘোষণা বিদেশি কোম্পানিগুলোর উদ্বেগ দূর করেছে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। এ ব্যাপারে কর পরামর্শক প্রতিষ্ঠান ধ্রুবা অ্যাডভাইজার্সের অংশীদার বৈভব গুপ্তা বলেন, এই ঘোষণা বিদেশি কোম্পানিগুলোর জন্য কর সংক্রান্ত স্পষ্টতা এনেছে এবং 2047 সাল পর্যন্ত ভারতে তাদের কর অবস্থানকে স্থিতিশীল করেছে। এখন আর তাদের এই ভয় থাকবে না, ভারতের ডেটা সেন্টার ব্যবহার করার কারণে বৈশ্বিক আয়ের উপর কর দিতে হতে পারে। ডেটা সেন্টারে বড় বিনিয়োগ আকৃষ্টে বিদেশি কোম্পানিগুলোকে 2047 সাল পর্যন্ত কর ছাড় সুবিধা দিয়েছে ভারত, যা বিদেশি কোম্পানিগুলোকে ভারতের দিকে ঝুঁকতে উদ্বুদ্ধ করবে। অবশ্য এমনিতেও সম্প্রতি ভারতের দিকে ঝুঁকছিল বড় প্রতিষ্ঠানগুলো। গত বছরের অক্টোবরে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ডেটা সেন্টার প্রকল্পে $15 বিলিয়ন বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে গুগল। মাইক্রোসফট ও অ্যামাজনও দেশটিতে ডেটা সেন্টার খাতে $1 বিলিয়ন বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে। এর বাইরে দেশীয় শিল্পগোষ্ঠী আদানি ও রিলায়েন্স এই খাতে বড় অঙ্কের বিনিয়োগ করছে। এর মাঝেই সরকারের কর ছাড়ের এই ঘোষণা নিশ্চিতভাবেই প্রযুক্তি জায়ান্টদের দেশটিতে বিনিয়োগ বাড়াতে উদ্বুদ্ধ করবে। জানিয়ে ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ডেটা সেন্টার ভারতের জন্য একটি বড় শক্তিতে পরিণত হবে, যার মাধ্যমে আমরা বিশ্বকে নতুন নতুন সেবা দিতে পারবো। ভারতে যে কেবল বিদেশি কোম্পানি ডেটা সেন্টার স্থাপনে করমুক্ত সুবিধা দিচ্ছে এমন নয়। এর আগে বহু দেশই নিজেদের দেশে ডেটা সেন্টার স্থাপনে করমুক্ত সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত এই খাতে বিনিয়োগ আকৃষ্টে আগামী 50 বছরের জন্য কর্পোরেট কর শূন্য করে দিয়েছে। থাইল্যান্ড করমুক্ত সুবিধা দেবে 8 বছর। উজবেকিস্তান ডেটা সেন্টার প্রকল্পের জন্য পুরো একটি করমুক্ত অঞ্চলই প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। অন্যদিকে ফিলিপাইন ডেটা সেন্টার স্থাপনে 7 বছরের কর মওকুফ করেছে। এছাড়াও সরঞ্জাম ক্রয়ের উপর শুল্ক ছাড় দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র করমুক্ত সুবিধা না দিলেও ডেটা সেন্টারগুলির জন্য রাজ্য ভেদে বড় অঙ্কের প্রণোদনা দিচ্ছে। ডেটা সেন্টার নির্মাণে বিদেশি কোম্পানিদের টানতে পিছিয়ে নেই ইউরোপ। এরই মধ্যে এস্তোনিয়া, ফিনল্যান্ড, নরওয়ে ও সুইডেন বিদেশি কোম্পানিদের নানা সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে। সে তালিকায় এবার যুক্ত হয়েছে ভারতও। যুদ্ধের দামামা, নৌবহরের গর্জন আর পাল্টাপাল্টি হুঁশিয়ারির ভেতর দিয়েই ইরান ও যুক্তরাষ্ট্র আবারও আলোচনার পথে হাঁটছে। একদিকে সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি, অন্যদিকে কূটনৈতিক দরজা খোলা রাখার চেষ্টা। এই বিপরীত স্রোতের মধ্যেই দুই দেশের সম্পর্ক নতুন করে উত্তেজনার চূড়ার দিকে এগোচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান গুরুত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে। তিনি আশা করছেন আলোচনার মাধ্যমেই তেহরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগে রাজি হবে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান ইরান সংঘাতের চেয়ে চুক্তিতে আগ্রহী। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন আলোচনায় ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়ার পথ খোলা থাকবে। এদিকে তেহরানও আলোচনা বিষয়টি স্বীকার করেছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি জানিয়েছেন, যুদ্ধে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার বিপরীতে আলোচনার একটি কাঠামো গড়ে তোলার কাজ এগোচ্ছে। যদিও সম্ভাব্য আলোচনার রূপরেখা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। তেহরান বলছে তারা ন্যায্য আলোচনায় প্রস্তুত, তবে এমন কোনো চুক্তি মেনে নেবে না যা তাদের প্রতিরক্ষামূলক সক্ষমতাকে বাধাগ্রস্ত করবে। এই প্রসঙ্গে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্প মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে চান না, বরং প্রয়োজনে স্বল্পমেয়াদী ও দ্রুত হামলার পরিকল্পনা করছেন। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এমন অবস্থানে সামরিক বাহিনী মোতায়েন করেছে যেখান থেকে ইরানে হামলা করা সম্ভব। অপরদিকে এমন প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। ইরানি জনগণ হুমকিকে ভয় পায় না এবং যে কোনো আগ্রাসনের জবাব শক্তভাবে দিতে প্রস্তুত তেহরান। এদিকে সামরিক প্রস্তুতি ও আলোচনার সমান্তরাল অগ্রগতিকে বিশ্লেষকরা দেখছেন চাপের কূটনীতি হিসেবে। তাদের মতে এই কৌশল শেষ পর্যন্ত ইরানকে আলোচনার টেবিলে বড় কোনো সিদ্ধান্তে বাধ্য করতে পারে। আবার সামান্য ভুল হিসাব পুরো পরিস্থিতিকে দ্রুত সংঘাতের দিকে ঠেলে দেওয়ার ঝুঁকিও তৈরি করতে পারে। 4 বছর ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে এবার বিশ্বের নজর আবুধাবিতে। চলতি সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় দফার ত্রিপক্ষীয় আলোচনা, যেখানে নির্ধারণ হতে পারে যুদ্ধের ভবিষ্যৎ। প্রশ্ন হলো, এই বৈঠকে কি আসবে শান্তি, নাকি এটা হতে যাচ্ছে সাময়িক বিরতির প্রতিশ্রুতি? যুদ্ধের ছায়ায় চাপা উত্তেজনা এখন প্রতিটি সিদ্ধান্তকে করে তুলেছে আরো গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের ত্রিপক্ষীয় আলোচনার দ্বিতীয় পর্ব আগামী 4 ও 5 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত হবে। 1 ফেব্রুয়ারি এই তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই বৈঠকের উপর অস্থায়ী যুদ্ধবিরতির ভবিষ্যৎ নির্ভর করছে বলেও মন্তব্য করেন তিনি। এমন এক সময়ে এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন ইউক্রেনের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। রাশিয়ার হামলায় দেশটির বিদ্যুৎ সরবরাহও বিঘ্নিত হচ্ছে। এই সংকটময় পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ অনুরোধে সাময়িকভাবে কার্যকর রাখা বিদ্যুৎ সংক্রান্ত হামলা বিরতি কতদিন টিকে থাকবে তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন ইউক্রেনের নাগরিকরা। 4 বছর পূর্ণ হতে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান নিশ্চিত করতে কিয়েভের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। দীর্ঘ এ যুদ্ধে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে। সম্প্রতি দেশটির বিদ্যুৎ অবকাঠামোর উপর নতুন হামলা চালিয়েছে রাশিয়া, যা চলতি শীতে সাধারণ মানুষকে ফেলেছে তীব্র ভোগান্তিতে। ত্রিপক্ষীয় আলোচনা প্রথম দফা জানুয়ারির শেষ দিকে অনুষ্ঠিত হলেও ভূখণ্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি। মস্কো এখনও কিয়েভকে ডোনেস্ক অঞ্চলের প্রায় 1/5 ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে আসছে, যদিও এই এলাকা বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। তবে এই দাবি মানতে অস্বীকৃতি জানিয়েছে জেলেনস্কির সরকার। এদিকে নিজেকে শান্তি প্রতিষ্ঠাতা হিসেবে স্মরণীয় হতে চান বলে জানানো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছেন, ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে একটি চুক্তি এখন হাতের নাগালেই। তিনি জানান, তীব্র শীতের কথা বিবেচনায় নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 1 সপ্তাহের জন্য জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ রাখতে রাজি হয়েছেন। পুতিনের সঙ্গে ট্রাম্পের চুক্তির শর্তগুলো অবশ্য স্পষ্ট নয়, তবে ক্রেমলিন জানিয়েছে তারা 1 ফেব্রুয়ারি পর্যন্ত জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ রাখতে রাজি হয়েছে। অন্যদিকে ইউক্রেনের দাবি, এই স্থগিতাদেশ আগামী 8 ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল। এদিকে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে ফ্লোরিডায় রাশিয়ার রাষ্ট্রদূত কিরিল দিমিত্রিভের সঙ্গে একটি গঠনমূলক আলোচনা করেছেন তারা। আলোচনায় মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা জশ গ্রুয়েনবাউমও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উইটকফ বলেন, এই আলোচনায় আমি আশাবাদী, ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার পথে কাজ করছে রাশিয়া। 1 ফেব্রুয়ারি সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ট্রাম্পকে শান্তি প্রতিষ্ঠাতা বলে প্রশংসা করেন। তিনি জানান, শিগগিরই ইউক্রেনের সামরিক বিজয় অর্জন করবে রাশিয়া। তবে পরবর্তীতে কি হবে তা ভাবা জরুরি বলেও উল্লেখ করেন দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেন, আসলে জয়ের লক্ষ্য হলো নতুন সংঘাত রোধ করা। মেদভেদেভ বর্তমানে রাশিয়া নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেন বা রাশিয়া কেউই তাদের জ্বালানি অবকাঠামোয় বড় ধরনের হামলার খবর দেয়নি। তবে জেলেনস্কি বলছেন, বিমান হামলার মাধ্যমে শহর ও গ্রাম অঞ্চলের মধ্যে সরবরাহ লাইনগুলো ধ্বংসের চেষ্টা চালাচ্ছে রাশিয়া। কথায় আছে, ইট মারলে পাটকেল খেতে হয়। এবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তাই হলো। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে বিপাকে পড়েছে জোটটি। পাল্টা পদক্ষেপ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সেনাবাহিনীকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে ইরান। 1 ফেব্রুয়ারি দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেন, IRGC-কে সন্ত্রাসী সংগঠন ঘোষণার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে আইনের 7 অনুচ্ছেদের অধীনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 29 জানুয়ারি ইউ ফরেন পলিসি প্রধান কাজা কালাস IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেন। ইরানের বিক্ষোভকারীদের ওপর IRGC-র দমন পীড়নের দাবি তুলে তিনি বলেন, এই নিষ্ঠুর নির্যাতনের বিরুদ্ধে চুপ করে থাকা যায় না। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, যে শাসন ব্যবস্থা তার নিজ দেশের হাজারো মানুষকে হত্যা করে সে নিজের ধ্বংসের দিকেই এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA জানিয়েছে, ইরানের সাম্প্রতিক বিক্ষোভে নিহত হয়েছেন অন্তত 6,713 জন। তবে ইরানি কর্তৃপক্ষ বলছে নিহতের সংখ্যা 3,117 জন। IRGC হচ্ছে ইরানের সামরিক বাহিনীর একটি অংশ। 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের পর এটি গঠিত হয়। এই বাহিনী সরাসরি জবাবদিহি করে আয়াতুল্লাহ আলী খামেনির কাছে। ইরানের প্রতিরক্ষা এবং বৈদেশিক অভিযানের মূল দায়িত্ব এই বাহিনীর হাতে। এদিকে ইরানের সুপ্রিম লিডার খামেনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানিয়েছেন, এবার ইরানে হামলা হলে তা আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে। তেহরানে এক অনুষ্ঠানে তিনি বলেন, এবার তারা যদি যুদ্ধ বাধায় তবে সেটা যে একটি আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে এ কথা তাদের জানা উচিত। খামেনি দাবি করেন, ইরানের প্রাকৃতিক গ্যাস ও তেলের খনি কবজা করতে চায় যুক্তরাষ্ট্র, তাই তারা এত নাটক করছে। তিনি বলেন, এটাই তাদের প্রধান উদ্দেশ্য, বাকি সব ফাঁকা বুলি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পরমাণু চুক্তির আহ্বান জানাচ্ছেন। তবে ইরান জানিয়ে দিয়েছে, এভাবে লাগাতার হুমকি দিতে থাকলে তারা কোনো ধরনের চুক্তিতে যাবে না। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে USS আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী, যুদ্ধবিমান ও নৌবাহিনীর ডেস্ট্রয়ার পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই নিশ্চিত করেছে যে তাদের মধ্যে যোগাযোগ হচ্ছে এবং সামরিক সংঘাত এড়াতে আলাপ চলছে। 31 জানুয়ারি ট্রাম্প সাংবাদিকদের জানান, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলাপ করতে চায়। ট্রাম্প আশা করেন পারমাণবিক অস্ত্র না বানানোর ব্যাপারে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করবে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস প্রায় 2 বছরের জন্য বন্ধ করে দেওয়া হবে। ব্যাপক সংস্কারের জন্য আগামী 4 জুলাই থেকে এই প্রতিষ্ঠান বন্ধ রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম CNN এই তথ্য নিশ্চিত করেছে। 1 ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, দ্রুত সংস্কার কাজ শেষ করে কেন্দ্রটিকে নতুনভাবে সাজাতে চাই, এতে অল্প সময়েই ভালো ফল পাওয়া যাবে। তবে সিদ্ধান্তটি এখনও কেনেডি সেন্টারের ট্রাস্টি বোর্ডের আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি আরও বলেন, সম্মানিত বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে একটি ক্লান্ত, ভাঙা ও জরাজীর্ণ কেন্দ্রকে বিশ্বমানের শিল্প, সঙ্গীত ও বিনোদনের কেন্দ্রে পরিণত করা হবে। এই প্রকল্পের জন্য অর্থায়ন সম্পূর্ণ নিশ্চিত। এদিকে কেনেডি সেন্টার শিল্পীদের বাড়তে থাকা বয়কট ও আর্থিক সংকটে পড়েছে। কেনেডি সেন্টার কমপ্লেক্সের সঙ্গে ট্রাম্পের নাম যুক্ত হওয়ার পর থেকেই অনেক শিল্পীর মধ্যে অসন্তোষ দেখা দেয়। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, সুপরিচিত শিল্পীদের অনুষ্ঠান বাতিল এবং অংশ না নেওয়ার ঘটনা ক্রমেই বেড়ে যাচ্ছিল, যা পরিস্থিতিকে কঠিন করে তোলে। সূত্র অনুযায়ী কেন্দ্রটির প্রোগ্রামিং বিভাগের ভারপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট কেভিন কাউচ খ্যাতনামা শিল্পীদের আনতে না পেরে হতাশ হয়ে পড়েন। নিয়োগ ঘোষণার কয়েকদিনের মধ্যেই তিনি পদত্যাগ করেন। 1 ফেব্রুয়ারি CNN জানিয়েছে, কেনেডি সেন্টারের কর্মীরা মার্কিন প্রেসিডেন্টের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্ট দেখেই প্রথমবারের মতো জানতে পারেন 2 বছরের সংস্কার পরিকল্পনার কথা। 2024-25 অর্থ বছরের শেষে সাময়িকভাবে কেনেডি সেন্টার বন্ধ রাখার বিষয়েও আলোচনা হয়েছিল। তখন পরিকল্পনা ছিল নামমাত্র সংস্কার করা, পাশাপাশি শিল্পীদের প্রতিবাদ ও অনুষ্ঠান বাতিলের কারণে যে আর্থিক ক্ষতি হচ্ছিল তা ঠেকানো। গত 18 ডিসেম্বর কেন্দ্রটির নাম পরিবর্তন করে রাখা হয় ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড জন এফ কেনেডি মেমোরিয়াল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস।
এই নাম পরিবর্তনের পর বিখ্যাত সুরকার ফিলিপ গ্লাস তার আব্রাহাম লিঙ্কন স্টিফেন জুন মাসে নির্ধারিত বিশ্ব প্রিমিয়ার বাতিল করেন এবং ওয়াশিংটন ন্যাশনাল অপেরার সঙ্গে সম্পর্কও ছিন্ন করেন। এছাড়া ট্রাম্পের পুনর্গঠন পরিকল্পনার কারণে আরও কয়েকজন শিল্পী অনুষ্ঠান থেকে সরে যান। গত ফেব্রুয়ারি মাসে ট্রাম্প চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ইসারে, রেনি ফ্লেমিং, শোন্ডা রাইমস ও বেন ফোল্ডস নেতৃত্বের পদ ছাড়েন বা অনুষ্ঠান বাতিল করেন। জনপ্রিয় মিউজিক্যাল হ্যামিল্টন এর প্রযোজক জেফ্রি সেলারও কেন্দ্রটিতে শো করার পরিকল্পনা বাতিল করেন। ট্রাম্পের প্রস্তাবিত বিগ বিউটিফুল বিলে কেনেডি সেন্টারের জন্য $257 মিলিয়ন বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থ মূলত মেরামত, পুনর্নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা উন্নয়নে ব্যবহার করা হবে। এর আগে ট্রাম্প কেন্দ্রটির বাইরে মার্বেল, ভেতরের আসন এবং মঞ্চগুলো সম্পূর্ণভাবে সংস্কারের কথাও বলেছিলেন। তিনি দাবি করেছিলেন এসব কাজ 1 বছরের মধ্যে শেষ করা সম্ভব। সংস্কারের মধ্যেও কেনেডি সেন্টার ট্রাম্পের নিজস্ব শৈল্পিক রুচির প্রতিফলন ঘটানোর একটি মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। ডিসেম্বরে এখানে আয়োজিত কেনেডি সেন্টার অনার্স অনুষ্ঠানে সিলভেস্টার স্ট্যালোন, রক ব্যান্ড কিস ও গ্লোরিয়া গেনোরকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া গত সপ্তাহে কেন্দ্রটিতে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের তথ্যচিত্রের প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। 1971 সালে ওয়াশিংটন ডিসিতে কেনেডি সেন্টার উদ্বোধন করা হয়। 1964 সালে তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকাণ্ডের পর এটি তার স্মৃতিতে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে তৈরি করা হয়। কেন্দ্রটির ওয়েবসাইট অনুযায়ী এখানে প্রতি বছর প্রায় 2000 পরিবেশনা অনুষ্ঠিত হয়। কেনেডি সেন্টারের বাইরে ওয়াশিংটনের বিভিন্ন স্থাপনায় নিজের নান্দনিক ছাপ রাখার চেষ্টা করছেন ট্রাম্প। হোয়াইট হাউসের রোজ গার্ডেনের ওপর মারে লাগোয়ের মতো একটি প্যাটিও বানাতে চেয়েছেন তিনি। পূর্ব উইং ভেঙে বড় একটি বলরুম করেছেন এবং কর্মীদের জন্য একটি সাদা রঙের অলংকৃত অফিস তৈরি করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে একটি বিশাল বিজয়ী খিলান নির্মাণের পরিকল্পনাও ঘোষণা করেছেন তিনি। তবে এসব সংস্কার কার্যক্রমের কারণে ঐতিহাসিক স্থাপনার ক্ষতি হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অপহরণের পর থেকে ভেনেজুয়েলা পার করছে এক অনিশ্চিত অধ্যায়ের মধ্য দিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযান এবং দেশটির রাজনৈতিক নেতৃত্বে হঠাৎ পরিবর্তনের পর সেখানে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা। নতুন নেতৃত্ব দায়িত্ব নিয়েছে, তবে রাজনৈতিক পরিস্থিতি এখনও রয়েছে পুরোপুরি অস্থিতিশীল। রাজনৈতিক এই অস্থিরতার মধ্যেই দেশটির অর্থনীতি পুরোদমে টালমাটাল অবস্থায় রয়েছে। দীর্ঘদিনের দুর্নীতি, মাদুরোর শাসনকালে আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং তেলের উৎপাদন কমে যাওয়ায় রাজস্ব সংকুচিত হয়ে যায়। মূল্যস্ফীতি ও বেকারত্ব বৃদ্ধি, খাদ্য, ঔষধ ও প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তোলে। এই প্রেক্ষাপটে নতুন অন্তর্বর্তীকালীন সরকার এখন সেই অর্থনীতি পুনর্গঠনের পথে হাঁটতে চাচ্ছে। দেশটির অর্থনীতির মূল ভরসা তেল শিল্প। বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেলের মজুদ রয়েছে এখানে, তবে বিনিয়োগ ও আধুনিক প্রযুক্তির অভাবে উৎপাদন অনেক কমে গিয়েছে। দেশটির বর্তমান অন্তর্বর্তী সরকার সম্প্রতি আইন পরিবর্তন করেছে যাতে বিদেশি ও বেসরকারি বিনিয়োগ তেল খাতে প্রবেশ করতে পারে। এর ফলে আন্তর্জাতিক বাজারে ভেনেজুয়েলার তেলের সম্ভাবনা নতুন করে জাগতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই প্রেক্ষাপটে চীনের বিনিয়োগ বিশেষ গুরুত্ব পাচ্ছে। মাদুরোর শাসনকালে চীন ভেনেজুয়েলার তেলের বড় ক্রেতা ছিল। গত 3 জানুয়ারি মাদুরোবন্দির ঘটনার পর থেকে বেইজিং ও কারাকাসের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে দেশটির নতুন পরিস্থিতিতে চীনা কোম্পানিগুলো যদি বড় কোনো বিনিয়োগে আসে, তার মধ্য দিয়ে দেশটির অর্থনীতি ঘুরে দাঁড়াতে সহায়ক হবে। শনিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট জানান, নিকোলাস মাদুরোর পতনের পর দক্ষিণ আমেরিকার এই দেশটি বিধ্বস্ত অর্থনীতিকে টেনে তুলতে চীনের বিনিয়োগ অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি চীনের এই বিনিয়োগকে স্বাগত জানান এবং তাতে কোনো প্রকার বাধা দেওয়া হবে না বলে আশ্বাস দেন। ট্রাম্প আরও বলেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভারতের সঙ্গেও একটি জ্বালানি সহযোগিতা চুক্তিতে সম্মত হয়েছেন। এই চুক্তির ফলে ভারত এখন ইরান থেকে তেল কেনার বদলে ভেনেজুয়েলা থেকে তেল সংগ্রহ করবে। বিশ্লেষকদের মতে চীনের বিনিয়োগ বাস্তবায়িত হলে ভেনেজুয়েলার তেল শিল্প আবারও নতুন করে গতি ফিরে পাবে। একই সঙ্গে দেশে অর্থনীতি স্থিতিশীল হওয়ার পথে ধাপে ধাপে এগোতে থাকবে। ট্রাম্পের এই অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে ভেনেজুয়েলার অর্থনৈতিক পুনরুত্থানের সম্ভাবনাকে আরও দৃঢ় করছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।